বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগের আগ পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। বিএসইসির কমিশনার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা যখন তখন শোকজ আর কর্মচারীদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর অভিযোগে এই কর্মসূচি চলছে। কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলেও সেটি করতে রাজি নয় কমিশনাররা। ফলে কঠোর এই কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে নতুন কমিশন গঠনের পর পুঁজিবাজারের অবস্থা পরিবর্তন না হওয়ায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবিতে ভবনের বাইরে আন্দোলন করছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন পরিস্থিতির দ্রুত সমাধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানান, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে ঘটনার দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ জরুরি। আস্থার ফেরিওয়ালা এই রাশেদ মাকসুদ কতটুকু আস্থা এনেছেন? উনি দায়িত্ব নেওয়ার পর 800 পয়েন্ট পড়ে গেছে পুঁজিবাজার থেকে। ওনার ঘরের ভিতরে 90%-এর অধিক কর্মকর্তা কেন ওনার পদত্যাগ চাইবে বা কয়েকজন দুর্নীতিবাজ কমিশনের পদত্যাগ চাইবে? একজন যোগ্য ব্যক্তি যিনি পুঁজিবাজার সম্বন্ধে ভালো জ্ঞান আছে, বুঝে বিনিয়োগকারীর পক্ষে থাকবে, আমরাও এরকম ব্যক্তি চাচ্ছি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে একটি ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রণালয় বা বিভাগ, কোনো কমিশন না, বোঝা যাচ্ছে এখান থেকে। উপযুক্ত সংজ্ঞা অনুযায়ী কমিশন কোনোভাবে সরকারের সংখ্যায় পড়ে না এবং কমিশন সরকারের আসনে আসীন হয়ে সরকারের উপরে উপর দায়িত্ব পালন করতে পারেন না। আবার জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত 945তম কমিশন সভায় নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনেকটা অবৈধ। এক্ষেত্রে কোনো কার্যপত্র ব্যতীত উক্ত সভার নোটিশে অবসর প্রদানের বিষয়টি আলোচ্য সূচিভুক্ত না করেই সভায় আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994 এর বিধি 8 এর বিধান নিম্নরূপ: প্রতিটি সভার আলোচ্য সূচি চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে এবং উহা সভার নোটিশে উল্লেখ করিতে হইবে। কিন্তু এই সাইফুর রহমান স্যারের ক্ষেত্রে সেটা হয়নি। সুতরাং এটা স্পষ্ট যে সরকারের অনুমতি ব্যতীত এবং সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ প্রশাসন অর্থ বিভাগের কার্যপত্র ব্যতীত সভার নোটিশে আলোচ্য সূচিভুক্ত না করেই জনাব রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চাকরি বিধিমালা 2021 এর বিধি 63, সরকারি চাকরি আইন 2018 এর 45 এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994 এর বিধি 8 লঙ্ঘন করেছেন। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার অঙ্গীকার করে চেয়ারম্যান তা করেন এবং কমিশনের চাকরি বিধিমালার সংশ্লিষ্ট বিধি সংলগ্ন করে কমিশনে কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়ে বিধি বহির্ভূতভাবে কর্মচারীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা তথা গুরুদণ্ড প্রদানের নোটিশ প্রদান করেছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও সুপারিশকে আমলে না নিয়ে চেয়ারম্যান নিজ ক্ষমতায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে কমিশনের 15 জনের বিরুদ্ধে যে শোকজ ইস্যু করা হয়েছে সে বিষয়ে থেকে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কমিশনের কর্মকর্তাগণকে কোনরূপ ডেলিগেশন অফ পাওয়ার না দিয়ে পূর্বতন কমিশন কর্তৃক গৃহীত আইন বহির্ভূত সিদ্ধান্ত বা পদক্ষেপের দায়ভার কমিশনের কর্মকর্তাদের উপর দায় চাপার অপপ্রয়াস করা হচ্ছে এবং কর্মকর্তাদেরকে বিভিন্নভাবে ভীতি সঞ্চার করে কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আসলে এই ঘটনা হয়ে আসছে 1993 সাল থেকে, যখন কমিশন হয়েছে তখন থেকে। আইনে স্পষ্ট বলা আছে যে আপনাকে পাওয়ার ডেলিগেট করতে হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশন কোনো কর্মকর্তাকে কোনো পাওয়ার ডেলিগেট করে নাই। তাহলে যে কাজগুলো কমিশন করছে এই কাজের দায়ভার কিভাবে কর্মকর্তাদের উপর বর্তায়, এটা আপনারা দয়া করে বিবেচনা করবেন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্মচারী বিধিমালার বিধি 49 অনুযায়ী কোনো দণ্ডের ভিত্তি কমিশন কর্তৃক অনুমোদিত হতে হবে। বিধি 53 অনুযায়ী কর্তৃপক্ষ গুরুদণ্ড আরোপের বিষয়ে অভিমত পোষণ করলেই শুধুমাত্র অভিযোগনামা পূরণ করা যাবে। উক্ত বিধিমালায় কর্তৃপক্ষ অর্থ
কর্তৃপক্ষ অর্থের বিনিয়োগকারী কর্তৃপক্ষ কিংবা কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ করিবার জন্য তাৎপর্যিক মনোনীত কোনো কর্মচারী আমাদের জানা মতে এই সংক্রান্ত ক্ষমতা কোনো কর্মচারী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে ইউনূস আরও বলেছেন, নির্বাচনে কারা অংশ নেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। এই সাক্ষাৎকারে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনেছেন। বিবিসির মতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন অধ্যাপক ইউনূসের এ ধরনের বক্তব্যে তার আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়েছে। I want to move on to how to continue. It doesn't mean that if one country decides, will the Awami League be able to participate in those elections? they have to decide whether they want to. আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এটি নিয়ে আমার কি বলার আছে? এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। It's an election who doesn't. It's not the Prime Minister who decides. মার্কিন ডিপ স্টেট বা দেশটির সরকারের কোনো চাপের মুখে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেনি, বরং দেশের জনগণের তীব্র অভ্যুত্থানের মুখেই সাবেক সরকারি পতন হয়েছে। রাজধানীর বারিধারে কসমস ফাউন্ডেশন এক অনুষ্ঠানে কথা বলেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কাজে মার্কিন সংগঠন রাইট টু ফ্রিডম কাজ করবে বলে জানান আরেক মার্কিন কূটনীতিক ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। So what you've got, David, is a situation in which the বাংলাদেশে 1990 সালের রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়টিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি মাইলাম। এরপর পাকিস্তান ও ওয়াশিংটন ঘুরে 2001 সালে অবসর নেয়ার পরও দায়িত্ব পান যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ও লিবিয়ায়। 1985 সাল থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক শুরু হলেও মাইলাম এদেশের রাজনীতিতে বেশি আলোচনায় আসেন। শেখ হাসিনা সরকারের নির্বাচনের সমালোচনা, মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে সমালোচনা, বিএনপির সাথে বন্ধুত্ব এবং বাংলাদেশ সম্পর্কে অগাধ জ্ঞান নিয়ে লেখা বইগুলোর কারণে। এখন তিনি ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট। আর 2007-08 সেনা সমর্থিত সরকারের সময় এদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হিসেবে ছিলেন জন ড্যানিলোভিচ। বর্তমানে রাইট টু ফ্রিডম এবং দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সাথে যুক্ত দুজনেই। বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ বাঁকে দায়িত্ব পালন করা এই দুই কূটনীতিক তাদের অভিজ্ঞতার ঝুলি খুলে বসেন বারিধারার কসমস সেন্টারের অনুষ্ঠানে। feeling stayed with me, and it still is with me, of the thrill of seeing what happened those days in 1990 right here in Dhaka. And again, that was an opportunity, and there were great hopes that there would be reforms. And to its credit, the then caretaker government advanced an ambitious reform agenda and made significant progress toward the goal. But ultimately, as we know, those hopes were dashed. মাইলাম জানান তার ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম এবার কাজ করতে চায় বাংলাদেশের সাথে। All of a sudden, Bangladesh doesn't need us anymore, it would appear. But in fact, I think it does. And that's why we're here. We're here to find out not what happened. We know that. We're here to find out how we can help. আগামীর বাংলাদেশে গণতন্ত্র কতটা শক্তিশালী হবে তা নিয়ে সতর্কতার কথা জানান জন ড্যানিলোভিচ। Supporting democracy and human rights, we're not a deep state. They were the state. That was the stated policy of the United States. And I think what people have done is that they've tried to hijack this U.S. domestic debate to advance their objectives. So certainly it's been convenient for the Modi government, which itself has been criticized by human rights groups. And this is a critical time, this next phase where the consensus is built on reform and the consensus is built on the mechanisms to ensure reform. And again, I think this is one area we've identified where we can possibly, along with others, play a helpful role. গণতন্ত্রের পথে বাংলাদেশের আরেক দফা অগ্রযাত্রার প্রত্যাশার কথা জানান আয়োজকরা। নাদিয়া শারমিন, 71, ঢাকা। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। অর্থ পাচারের অভিযোগে 2016 সালের 21 জুলাই হাইকোর্ট তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর করে কারাদণ্ডের রায় দেয়। একই সঙ্গে তারেক রহমানকে 20 কোটি টাকা জরিমানাও করা হয়। আর বিচারিক আদালতের রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মামুনকে দেয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে গত বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। এই লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 10 ডিসেম্বর আদেশ দেয় আপিল বিভাগ। সেখানে হাইকোর্টের রায় স্থগিত করা হয়। পাশাপাশি আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলা হয়। এর আগে 2009 সালের 26 অক্টোবর তারেক ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে 13 জন সাক্ষী সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। বিভিন্ন সময় রাজনৈতিক কারণে করা 4,500-এর বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। বুধবার মধ্যরাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশের জন্য করা মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এ পর্যন্ত 6টি সভা করেছে। আর এসব সভায় মোট 4,615টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে নেতাকর্মী, নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য 2টি কমিটি গঠন করেছে সরকার। এর মধ্যে একটি জেলা পর্যায়ের কমিটি আর একটি মন্ত্রণালয়ের। আসছে ঈদকে সামনে রেখে ঢাকা, বরিশাল, চাঁদপুর সহ সব নৌ রুটে চলাচলকারী লঞ্চের ফিটনেস সনদ সাথে রাখার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ে অভিযান শুরু হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ঈদের নৌ রুটে চলাচল নিয়ে নৌযান মালিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভায় এই নির্দেশ দেন তিনি। ঈদ যাত্রায় কোনো লঞ্চ সিরিয়াল ব্রেক করলে লাইসেন্স স্থগিত করা হবে বলেও জানান তিনি। দুর্ঘটনা এড়াতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করারও নির্দেশ দেন উপদেষ্টা। পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিতে আনসারদের ব্যবহার ভালো করারও পরামর্শ দেন। আগামী 15 রমজান থেকে বেশ কিছু কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ঈদ যাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, কোস্টগার্ড, নেভি সহ সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সভায় জানান উপদেষ্টা শাখাওয়াত হোসেন। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না, যাত্রী কম ভাড়ায় নিচ্ছেন। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে।
রাজধানীর ভাসানটেকে বিআরপি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেলা 11টার দিকে সেখানে আগুন লাগে। এরপর 11:30টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ এখনও জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আগুন কিভাবে লেগেছে আর ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? কোনো হতাহতের খবর কি পেয়েছেন কিনা? আগুন কিভাবে লেগেছে সেই তথ্য কিন্তু এখনো আমরা জানতে পারিনি এবং কেউ কিন্তু আমাদের বলতে পারিনি আগুনের সূত্রপাত কোথায়। এবং তবে এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ তা যদি আমি বলি, যেখানে যে পরিবারগুলো বাস করত, যে বাড়িগুলো ছিল সবগুলো একদম ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে। কোনো কিছুই বাকি নেই, কেউ কোনো কিছু নিয়ে বেরোতে পারেনি। যা ছিল ঘরের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে যে এলাকা, সেই এলাকা কিন্তু পুরোটাই কিন্তু ধ্বংসস্তূপ। এবং এখানে যে গরিব পরিবারগুলো বাস করতেন, অসহায় পরিবারগুলো, তারা বলছেন যে তারা সারা বছরের সঞ্চয় কারো কারো ঘরে ছিল। তারা বলছেন যে তাদের সব মানে একটা মানুষের যা সঞ্চয় থাকে বা ঘরে যত রকমের আসবাবপত্র জিনিসপত্র থাকে তার সবই কিন্তু তারা এই আগুনে হারিয়ে ফেলেছেন। এবং এই বস্তিতে কিন্তু এর আগেও একবার আগুন ধরেছিল এবং তখনও কিন্তু তারা হারিয়েছিলেন সবকিছু। এবং তারপরে যখন ঘুরে দাঁড়িয়েছেন তখন আবারও আগুন, এবং এই আগুনের মধ্য দিয়ে আবারও তারা সর্বোচ্চ হারালেন। এবং এখানে তারা বলছেন 30 থেকে 35টি বাড়িতে প্রায় শতাধিক পরিবার ছিলেন এবং শতাধিক পরিবারের সবাই কিন্তু এখানে নিঃস্ব হয়ে গিয়েছেন। এবং আমার সাথে কয়েকজন ভুক্তভোগী রয়েছেন যাদের সাথে আমি কথা বলতে চাই। আপনার মূলত কি কি গিয়েছে, এখানে ক্ষয়ক্ষতি কি হয়েছে আপনার এখানে? আমার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার এখানে দোকান ছিল, মুদির দোকান ছিল, পাশাপাশি কাপড়ের দোকান ছিল, স্টিলার। তা আমি সিএনজি চালাই। আমার একটা ছেলে কলেজে লেখাপড়া করে, আরেক ছেলে স্কুলে পড়ে। এক ছেলে গেছে স্কুলে, আরেক ছেলে কলেজে গেছে, আমি গেছি সিএনজিতে। আমার দোকান ভর্তি মাল ছিল। এই মাল আমার এই বই মাল একটা সরাইতে পারে এই বাচ্চা নিয়ে। আমার সম্পূর্ণ মাল পুরা থেকে লুট হয়েছে বেশি। চাউলের বস্তা, ফ্রিজ যা কিছু আছে আমি কিন্তু কিছুই পাই নাই। আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার পোলাপানের বই খাতা সম্পূর্ণ শেষ। দোকানে ছিলেন, দোকানে আগুনটা কিভাবে লাগছে? দোকান সামনে দেয়, আমার পিছন দেয় তো আমার ঘরে পাশাপাশি ঘর। এদিকে তো আমি আসি নাই, বাচ্চাটা নিয়ে আমি এদিক দিয়ে দোকানে ব্যবসা করতেছি। আর যে দিক থেকে কোনো আগুনে যে বেলা লাগছে কেন একটা খবর আমার কাছে কয় নাই কেউ। হঠাৎ করে একজন সামনে দেখলো, 2-3 জন আয়া করতেছে আগুন, তখন বাইরে আগুনের তাপ। প্রথমে কতক্ষণ পরে আসছে? আমার পুরো সাথে পরে শেষ আমার ঘর পায় নাই। আমার ঘরে যেমনটা বলছিলাম যে এখানে যে মানুষগুলো আছেন যারা এখানে বসবাস করতেন, ব্যবসা করতেন, যাদের দোকান ছিল, তারা কিন্তু সবাই সবকিছু হারিয়ে ফেলেছেন। এবং তারা বলছেন যে তারা বুঝতেই পারেননি আগুন কি করে লেগেছিল। অনেকেই আমি কথা বলেছিলাম যখন তারা জানিয়েছেন যে দিনের বেলা সকালের পর এখানে বেশিরভাগ মানুষ বাসা বাড়িতে কাজ করেন এবং তারা বিভিন্ন বাসা বাড়িতে কাজের জন্য গিয়েছেন এবং হঠাৎ করে তারা ফোন পান যে এখানে আগুন ধরেছে। তারা দৌড়ে এসে দেখেন যে তাদের সর্বস্ব পুড়ে ছারখার হয়ে গিয়েছে, তাদের ঘরে যা যা ছিল তা এখান থেকে পুড়ে গিয়েছে এবং কিছু তারা সর্বহারা হয়ে গেছেন আমরা দেখতে পেলাম। মাইনুল মারুফ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। রাজধানীর ভাসানটেকে বিআরপি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মাইনুল মারুফ যুক্ত ছিলেন। রাজধানীর গাবতলী শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত 3টার দিকে। এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার ভোর 4:36 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। এর আগে বৃহস্পতিবার ভোর রাত 3:08 আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি, হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় ঢাকার ২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে 4টি হত্যা মামলা আছে। চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মামুন ও সহযোগী বিপ্লবকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু জানান, রবিবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রিভলভার গুলি উদ্ধার করা হয়েছে। চাঁদা দিতে না চাওয়ায় গেল 24শে জানুয়ারি জাহাঙ্গীরকে গুলি করেও কুপিয়ে হত্যা করে মামুন ও তার সহযোগীরা। মামুন ও বিপ্লবের নামে খুন, অপহরণ, চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের সাথে জড়িত এবং কিভাবে হত্যার পরিকল্পনা করেছে জানিয়েছে। কক্সবাজার উপকূলের শাহপরীর দ্বীপ এলাকা থেকে আটক 56 জন জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের যৌথ নৌবাহিনী। বুধবার মধ্যরাতে তাদেরকে ছেড়ে দিলে সকালে শাহপরী দ্বীপে ফেরত আসেন জেলেরা। এর আগে বুধবার সকালে মাছ ধরার সময় ভুলে মিয়ানমার সীমান্তে চলে গেলে তাদের ধরে নিয়ে যায় সেদেশের নৌবাহিনী। পরে সাগর থেকে ফিরে আসা জেলেদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে বিজিবি ও কোস্টগার্ডকে জানায় দক্ষিণ পাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ। এদিকে ফেরত আসা জেলেরা জানান, তাদেরকে ছেড়ে দিলেও মাছ ও জালসহ মাছ ধরার সব সরঞ্জাম রেখে দিয়েছে তারা। ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া ফিশিং বোট থেকে 13 জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। বুধবার দুপুরে জাতীয় জরুরি সেবা থেকে বিষয়টি জানানো হয়। পরে সুন্দরবনের দুবলারচরে আলোর কোল থেকে ফিশিং বোট উদ্ধার হয়। 13 জেলেকে দুবলারচরে নেওয়া হয়েছে। 12 দিন আগে বরিশালের পাথরঘাটা থেকে তারা মাছ ধরতে গেলে ধরার জন্য সমুদ্রে গিয়েছিল। নারায়ণগঞ্জে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ। সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় ও চাষারা এলাকায় ট্রাক সেলের মাধ্যমে এ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু হয়। এই সময় ট্রাক সেলের কার্যক্রম সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় ও চাষারা এলাকায় ট্রাক সেলের মাধ্যমে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু হয়। এই সময় ট্রাক সেলের কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি জানান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ভোক্তাদের সুবিধার কথা ভেবে এবারও পুরো রমজান মাস জুড়ে বিশেষ মূল্যে তাদের পণ্য বিক্রি কার্যক্রম চালাচ্ছে। সেখানে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পারবেন ভোক্তারা। ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে পোশাকের বিপণী বিতান ও ফ্যাশন হাউসগুলোর বেচাকেনা। অন্যান্য বারের মতো এবারও ফ্যাশন হাউস সারা নানা ধরনের কালেকশন দিয়ে এবারের ঈদের পসরা সাজিয়েছে আউটলেটগুলোতে। এইসব আউটলেট থেকেই সব শ্রেণীর ক্রেতারা কিনতে পারবেন সুবিধামতো পছন্দের পোশাক। তবে নারীদের পোশাকে নতুন সংযোজন এক্সক্লুসিভ মাসলিনের 3 পিস। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। ঈদের আনন্দ পরিপূর্ণ হয় নতুন জামায়, আর এই ঈদকে ঘিরে নতুন পোশাকের উন্মাদনা সব থেকে বেশি থাকে শিশুদের ভেতর। পছন্দের পোশাক কিনতে বেশ ভিড় দেখা যায় সারা ফ্যাশনের মিরপুর আউটলেটে। শিশুদের ফ্যাশনে ফ্রক, লেহেঙ্গা, 3 পিস কুর্তি, স্কার্ট, টপস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, সারার কিডস জোন সেজেছে দারুণ সাজে। আমি কিনছি টি শার্ট, এরপর হচ্ছে জিন্স, তারপর একটা শার্ট কিনছি, তারপর প্যান্ট কিনছি, এখন পাঞ্জাবি কিনতে যাব, তারপর জুতা কিনবো। আমি পিঙ্ক কালারের ফ্রক খুঁজতেছি। সারা থেকে প্রোডাক্ট কিনা হয়, কাজ ওদের প্রোডাক্টগুলো অনেক কমফোর্টেবল। সারা ড্রেসগুলো অনেক সুন্দর লাগে আর
কমফোর্টেবলও আছে। সন্তানের আবদার পূরণে বাবা মায়ের চেষ্টা থাকে সবার আগেই। রোজা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে সব আউটলেটেই, তাই সন্তানের জন্য পছন্দের পোশাকটি সবার আগেই কিনতে অনেকেই একটু আগেই আসছেন কেনাকাটার স্বার্থে। সারার প্রাইসটা হচ্ছে রিজনেবল প্রাইস এবং হচ্ছে পণ্য ভালো, আমি স্যাটিসফ্যাকশন। রোজার ফার্স্টের দিকে আসার কারণ হচ্ছে সাইজটা পাওয়া যায়, সুন্দর সুন্দর সাইজ পাওয়া যায়, কালার পাওয়া যায়। সারার থেকে প্রোডাক্ট কেনা খুব কোয়ালিটি ভালো থাকে। আমাদের এখন আলহামদুলিল্লাহ কাস্টমার খুব ভালো। নজর কাড়া থ্রি পিস, ইথনিক, কুর্তি, লেডিস শার্ট, টি শার্ট, ফ্যাশন টপস, আনস্টিচ থ্রি পিস পাওয়া যাচ্ছে ৩,৮০০ টাকা থেকে ১০,৫০০ টাকার ভেতর। ঈদের নতুন সংযোজন মসলিনের উপর ভারী কারচুপির কাজ করা থ্রি পিস। আমাদের এবার ঈদে সব থেকে হাই রেঞ্জের মধ্যে আসছে ১৯,৯৯০ টাকার মধ্যে। ওইটা হলো ফুল হলো ফেব্রিকটা হলো ক্র্যাপ সিল্ক, তার উপর হলো মুসলিন কাপড়ের উপর হ্যান্ডমেড। পছন্দের শাড়ি পাওয়া যাবে ২,০০০ থেকে ৬,০০০ টাকার ভেতর। পরিবারের সবার জন্য একই পোশাক মিলবে সারা লাইফস্টাইল লিমিটেডের যে কোনো আউটলেটে। আমাদের মিরপুর আউটলেটে প্রায় সকল আপডেট প্রোডাক্টগুলো থাকে, যে কারণে কাস্টমাররা এসে খুশি হয়। প্রত্যেকটা ফেব্রিক এবং অ্যাক্সেসরি সবগুলোরই টেস্ট হয়, কোয়ালিটি 100% ইনশিওর করে তারপরে আমরা প্রোডাকশনে যাই। আমাদের এমডি স্যারের একটাই চাওয়া যায় কোয়ালিটি। সারা লাইফস্টাইলের মেন্স কালেকশন ভীষণ জনপ্রিয়। টি শার্ট, পোলো টি শার্ট, শার্ট, লুঙ্গি, গ্যাভার্জিন প্যান্ট। এবার ঈদকে সামনে রেখে দারুণ সব পাঞ্জাবি এনেছে সারা। সুমনা সুমি, ৭১, ঢাকা।